ডেথ হওয়ার পরে, মরে যাওয়ার পরে কি কি লেট চেঞ্জেস পাওয়া যায়? মানুষের বডিটা পার্ট্রিফেকশন হয়, বা একটা টাইমে দেখা যায় যে পচে যায়। সো এই টার্মটা তো হবে, আমরা দেখবো মরে যাওয়ার পরে। যখন আমরা বলছিলাম না যে রাইগর মোর্টিস হয়, অর্থাৎ বডিটা একেবারে রিজিড হয়ে যায়। মর্টিস মানে মরা বা ডেড, আর রাইগর মানে একেবারে রিজিড হয়ে যাওয়া, স্টিফেন হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। সো এটার পরপরই দেখা যায় যে পার্ট্রিফেকশনটা শুরু হয়, বডিটা পচে যাওয়া শুরু করে। তা বাদে আরো বেশ কিছু স্পেশালাইজড চেঞ্জেস আছে যেটা লেটলি বডিতে হবে, সেটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। শুরুতে আমরা আসি যে ডিকম্পোজিশন, মানে বডি পচে যাওয়া যেটা, অর্থাৎ বডির পার্টসগুলো পুরো একে অপর থেকে আলাদা হয়ে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। এবং এটার কিছু প্রসেস আছে। ফার্স্ট হচ্ছে অটোলাইসিস, একটা প্রসেস আছে। এটা মানে হচ্ছে বডির ভিতরে যে এনজাইমগুলো থাকে, বিভিন্ন লাইসোজোমাল এনজাইমস, যেটা বডির মধ্যকার এনজাইমস বা অ্যান্ডো এনজাইমস, এই এনজাইমসগুলোর প্রভাবে বডি সেলফ ডিস্ট্রাকশন হয়। বডির যে পার্টসগুলো থাকে এগুলা মানে আস্তে আস্তে ধ্বংস হইতে থাকে। এবং ফার্স্ট সাইন হিসেবে, অটোলাইসিসের ফার্স্ট সাইন হিসেবে আমরা হচ্ছে ক্লাউডিং অফ দ্য কর্নিয়া পাই। কর্নিয়াটা পুরো ক্লাউডি হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। কর্নিয়া মানে কি সেটা তোমরা জানি, আমাদের যে আই থাকে সেই আয়ের যে কর্নিয়া পার্টটা থাকে, অর্থাৎ একেবারে ট্রান্সপারেন্ট একটা পার্ট যেটা সামনে। আচ্ছা, এরপরে পার্ট্রিফেকশন, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল এনজাইমস দ্বারা যখন হচ্ছে, বডির নিজের এনজাইম দ্বারা হলে সেটা অটোলাইসিস। যেমন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি। হ্যাঁ, ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি যেটা, এটা হচ্ছে চিফ ডিস্ট্রাকটিভ এনজাইমস। এটা কেন চিফ ডিস্ট্রাকটিভ? কারণ এটা হচ্ছে লেসিথিনেস নামে একটা এনজাইম প্রডিউস করে, এবং এটার হেমোলাইসিস, তারপরে প্রোটিনকে লাইসিস করা, ফ্যাটকে লাইসিস করা, এরকম অনেক ক্যাপাসিটি থাকায় ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি এটা কিন্তু সব থেকে মেজর একটা এনজাইম, এটা মনে রাখবো। আর পাশাপাশি অন্যান্য যে এনজাইমগুলো আছে, যেমন অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেমন ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফিলোকক্কাস, ব্যাকটেরিয়াস, এগুলো জিআইটিতে থাকে, এবং জিআইটিতে থেকে এটা হচ্ছে এখানে ডিস্ট্রাকশন চালায়। তো পার্টিফেকশন এর ক্ষেত্রে দেখা যায় যে যে চেঞ্জগুলো হয়, যেমন কালার চেঞ্জ হয়, গ্যাস প্রোডাকশন হয়, এবং যে টিস্যুগুলো বডিতে থাকে, বিভিন্ন ভিসেরা বা বডির যত টিস্যু আছে, মাসেল টিস্যু, সেগুলো আস্তে আস্তে লিকুইফেকশন হয়ে যায়, পানি পানি হয়ে যেতে থাকে। যেটাকে আমরা কলিকুয়েটিভ লিকুইফেকশনও বলি, অর্থাৎ টিস্যুগুলো যখন লিকুইফেকশন হয় সেটাকে আমরা কলিকুয়েটিভ লিকুইফেকশনও বলি। এটা সাধারণত ডেথের 5 থেকে 10 দিন পর মেইনলি এটা পাওয়া যায়। আর কালার চেঞ্জগুলো তো আস্তে আস্তে ডেথের পরে শুরু হইতে থাকবে, এবং গ্যাস প্রোডাকশনও হবে। গ্যাস প্রোডাকশনের কারণে গ্যাস স্টিফেনিং নামে একটা টার্ম আছে, অর্থাৎ বডি শক্ত হয়ে যায়। এক তো গেল রাইগর মর্টিসে শক্ত হয়ে যাওয়া, গ্যাস প্রোডাকশন যদি হয় বডিতে অনেক, তাহলে দেখবো বডি অনেক শক্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা গ্যাস স্টিফেনিং বলি। এটা নিয়ে আমরা জেনে আসছি। আর কালার চেঞ্জ এর ক্ষেত্রে গ্রিন কালারটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, গ্রিন কালার আমরা অনেক জায়গায় পাবো। H2S, এটা একটা চিফ গ্যাস যেটা প্রডিউসড হয়। আর তো H2S যে গ্যাসটা আছে, এটার কারণে দেখা যায় গ্রিনিশ একটা কালার পাওয়া যেতে পারে। আর কালার চেঞ্জ ফার্স্ট সাইড মনে রাখবো। ফার্স্ট সাইড হচ্ছে এক্সটার্নালি আমরা বুঝবো হচ্ছে রাইট ইলিয়াক ফোসা যেটা থাকে আমাদের। আমরা বলি না যে কিডনি থাকে, রাইট ইলিয়াক ফোসা তো আমরা চিনি সবাই, যে কিডনি যেখানে থাকে ফ্লাঙ্ক রিজন, ওইটার নিচের যে রিজনটা রাইট সাইডে, রাইট ইলিয়াক ফোসা, যেখানে অ্যাপেন্ডিসাইডের ব্যথা থাকে। আচ্ছা, সো ওই জায়গায় গ্রিনিশ কালারেশন পাওয়া যায়। এখন কথা হচ্ছে কেন গ্রিনিশ কালারেশন পাওয়া যায়? কারণ হচ্ছে সিকামে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। মনে রাখবে ইন্টেস্টাইন অনেক বেশি ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, তার মধ্যে সিকাম জায়গাটা তারও বেশি গ্রো করে, এবং সিকামটা যেহেতু একটু মানে সুপারফিশিয়ালি থাকে বা স্কিনের সাথে অনেক কন্ট্যাক্টে থাকে, তাই ওই জায়গাটা দেখা যায় যে সহজে স্কিনটা কালার হয়ে যায়, গ্রিনিশ একটা কালার থাকে। এবং সামারে 12 থেকে 18 ঘন্টা পরেই, ডেডের 12 থেকে 18 ঘন্টা পরেই দেখা যেতে পারে এরকম একটা কালারেশন চলে আসতে পারে, এবং উইন্টারে 1 থেকে 2 দিনের মধ্যে আসতে পারে, এবং এটা কিন্তু টাইম সিন্স ডেথ বের করতে একটা ভালো ভূমিকা রাখতে পারে। আর ওভারঅল ইন্টারনালি যদি চিন্তা করি, ওভারঅল হচ্ছে আউটার যে ইন্টিমা লেয়ারটা আছে, ওই জায়গাটাতে মেইনলি ফার্স্টে রেডিশ ব্রাউন একটা ডিসকালারেশন হয়। এটা হচ্ছে মানে কালার চেঞ্জ বডিতে ফার্স্টে, পচনের যে কালার চেঞ্জটা, ওটা ফার্স্টে আমরা এই জায়গায় লক্ষ্য করতে পারি। মেইনলি পার্ট্রিফ্যাকশনের যে বিষয়টা। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে হিমোগ্লোবিন তো আছে, আরবিসিতে হিমোগ্লোবিন আছে, আর তার বাদে H2S গ্যাস তো প্রোডাকশন বডিতে হবে। তো এই H2S হিমোগ্লোবিনের সাথে মিশে, অর্থাৎ ব্যাকটেরিয়া যখন আসলে ধরো ব্লাড দিয়ে ঘুরতেছে, এবং তখন ব্লাডে যখন ব্যাকটেরিয়া ঢুকে গেছে, তখন কি হবে যে এইগুলো H2S প্রোডাকশন করবে, এবং এই H2Sটা হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করবে, এবং এই হিমোগ্লোবিনটাকে আমরা বলি সালফা হিমোগ্লোবিন। খুব ইম্পর্টেন্ট, এবং এটা একটা গ্রিন কালার পিগমেন্ট, এবং যেহেতু গ্রিন কালার পিগমেন্ট, এটা কি করে ভেসেল ওয়ালও গ্রিন গ্রিন একটা কালারেশন করে। কেমন গ্রিন গ্রিন কালারেশন দেখো, এই যে ভেসেল ওয়াল মানে অ্যালং দ্য ভেসেল, অর্থাৎ ভেসেল যেখান দিয়ে আছে সেখান দিয়ে এরকম গ্রিন গ্রিন একটা কালারেশন হয়, এবং একটু ব্রাঞ্চিং প্যাটার্নে হয়। এটাকে আমরা ওই যে যখন আমরা ইলেকট্রোকিউশন পড়বো বা ফিউচারে, বা অলরেডি আমাদের ভিডিও আছে ইলেকট্রোকিউশনের, সো ইলেকট্রোকিউশনের ভিডিওতে আমরা বলে আসছিলাম যেরকম ব্রাঞ্চিং একটা প্যাটার্ন কিন্তু পাওয়া যায়। পিলিগ্রি বার্নস আমরা সেটাকে বলছিলাম, পিলিগ্রি একটা অ্যাপিয়ারেন্স, মানে ব্রাঞ্চিং একটা প্যাটার্ন। তো এরকম ব্রাঞ্চিং প্যাটার্নে মার্বেলিং
আকারে অ্যালং দ্য ভেসেল ওয়াল আমরা এরকম একটা কিন্তু স্টেনিং পাই, যেটা গ্রিনিশ কালারের থাকে। এবং এটা সাধারণত ফ্লাঙ্ক রিজন, শোল্ডার রিজন, এই সকল রিজনে বেশি পাওয়া যায়। ডেথের 36 থেকে 72 ঘন্টা পরে এটা অ্যাপিয়ার করতে পারে। এবং এটা এই যে 36 থেকে 72 ঘন্টা পরে অ্যাপিয়ার করলো, তো টাইম সিন্স ডেথ এটা এস্টিমেট করতে আমাদেরকে ভালো রোল এখানে প্লে করতেছে। এরপরে গ্যাস প্রোডাকশন, কি কি গ্যাস প্রোডাকশন হইতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট H2S বা হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট। তারপর দেন অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, মার্ক্যাপটেন্স, এরকম বিভিন্ন গ্যাস তৈরি হইতে পারে। আর ব্লিস্টার্স এখানে তৈরি হইতে পারে, পোস্টমর্টেম ব্লিস্টার্স আমরা পাইতে পারি, খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্টিমর্টেম বা মরে যাওয়ার আগে যদি ব্লিস্টার তৈরি হয়, যেমন ধরো বার্নের কারণে কিন্তু ব্লিস্টার তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ওই ব্লিস্টারের মধ্যে, অর্থাৎ একটা স্কিনের উপর একটা ব্লিস্টার তৈরি হয়ে যাচ্ছে, তো এটা যদি আমি মানে এটা যদি খুলি, ব্লিস্টারটা ওপেন করি, তাহলে এখানে দেখবো বিভিন্ন ইনফ্লামেটরি ফ্লুইড আমরা পাবো, এখানে প্রোটিন বেশি থাকবে, ক্লোরাইড পাওয়া যেতে পারে, এবং এখানে রেডিশ, বেসটা রেডিশ থাকবে আমরা যদি ব্লিস্টারটা ওপেন করি, হাইপারেমিক একটু লাল লাল থাকবে। অপরদিকে পোস্টমর্টেম হইলে ডিকম্পোজিশনের কারণে মেইনলি ব্লিস্টার পাওয়া যেতে পারে, সেটা গ্যাসের কারণে, এবং খুললে সেটা মানে বেসটা মানে পেল বা একটু সাদাটে হবে। যেমন দেখো এই পার্সেন্টের পেট পুরো ফুলে ঠুলে গেছে, সো এটা মেইনলি ডিকম্পোজিশনের কারণে হয়েছে। অ্যাবডোমেনটা ব্লোটেড বা ডিস্টেন্ডেড আছে, এবং ফেসটা ব্লোটেড, ফেসটাও ফুলে গেছে, এটা গ্যাস রিজিডিটি আমরা এটাকে বলতেছি। আর পাশাপাশি মনে রাখবা যে এখানে দেখা যায় যে যখন মরে যাওয়ার পর অনেক বেশি গ্যাস তৈরি হচ্ছে বডির মধ্যে, থোরাক্স অ্যাবডোমেন, এই জায়গায় প্রেশার বেশি হবে, এবং ফ্লুইড দেখা যায় যে সামনের দিকে মুখ দিয়ে বেরোয় যাচ্ছে, মেইনলি রাপচার অফ দ্য ক্যাপিলারিস এই ক্ষেত্রে হয়। এবং এর ফলে নস্ট্রিলস বা মাউথ দিয়ে একটা ব্লাডি ডিসচার্জ হইতে পারে। তো এটা মনে হইতে পারে যে হয়তো বা ট্রমার কারণে হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিকম্পোজিশনের কারণে, গ্যাসের কারণে এগুলো হইতে পারে। সো ওজিং অফ ব্লাড ফ্রম দ্য নস্ট্রিলস মাউথ, তো এটাকে আমরা বলতেছি পোস্টমর্টেম পার্জ। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখতে পারো। এবং লিভারটা ফোমি লিভার আমরা বলি, লিভারের জায়গায় জায়গায় আমরা হচ্ছে এরকম মানে হানিকম অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি, এটাও কিন্তু হইতে পারে। আর অল অর্গানস কিন্তু লিকুইফাইড হয়ে যায়। পার্টিফেকশনের অর্ডারটা আমাদের একটু মনে রাখতে পারি। আর্লিয়েস্ট হচ্ছে পচে কোন জায়গাটা? আর্লিয়েস্ট পচে হচ্ছে ল্যারিংস, ট্রাকিয়া, অর্থাৎ রেসপিরেটরি এয়ারওয়ে, এই দুইটা জায়গা আমরা মনে রাখবো। আর তা বাদে আর্লিয়েস্ট, সব থেকে আর্লি এইগুলা। তারপরে আর্লি হচ্ছে স্টোমাক, ইন্টেস্টাইন, স্প্লিন, লিভার, ব্রেইন, হার্ট, এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো। যে দেখো এইগুলা কিন্তু আগে, যেমন ধরো হার্টের যে মায়োকার্ডিয়াম, তার আগে কিন্তু ব্রেনটা পচে, ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো, এইভাবে সিকোয়েন্সটা, ফার্স্টে স্টোমাক, তারপরে ইন্টেস্টাইন, স্প্লিন, লিভার, অ্যাবডোমেনের এইগুলো মনে রেখে তারপর হচ্ছে আমরা যাবো ব্রেনে, তারপরে মায়োকার্ডিয়ামে। এটা নিউমোনিক আছে, সিস্টার লিলিজ বিউটিফুল হার্ট, সেভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে আসলে লেটে হচ্ছে স্কিন, টেন্ডন, প্রোস্টেট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মেলদের যে প্রোস্টেট থাকে একটু একটু, এটা হচ্ছে একটু লেটে পচে। পাশাপাশি ফিমেলদের যে ইউটেরাস বা জরায়ু থাকে, এবং নালী পাড়ার যাদের কোনো বাচ্চা হয় নাই, তাদেরটা কিন্তু হচ্ছে অনেক লেট করে পচবে। বাট যারা হচ্ছে মানে আগে বাচ্চা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাসটা আর্লি পচতে পারে, মানে কম্পারেটিভলি আর্লি পচবে। আচ্ছা, এবং লাস্ট হচ্ছে বোন, টুথ, এবং এগুলো আমরা অনেক দিন পরে কবর খুঁজলে কি বোন পাবো না, হাড্ডি পাবো না। সো উইথ তার মানে কি হাড্ডি অনেক লেটে পচে, এবং হার্ডেস্ট যে পার্টগুলা এগুলা, হ্যাঁ। আর গ্রাভিড যে ইউটেরাস, অর্থাৎ যে প্রেগনেন্ট হয়েছে, তার ক্ষেত্রে এটা আর্লি পচবে, কারণ এখানে ভাস্কুলারিটি যেহেতু বেশি থাকে। আর ভেসেলের মধ্যে দেখা যায় যে ব্যাকটেরিয়া ঢুকে, ওইখানে ওই যে আমি তো দেখাইলামই যে হাইড্রোজেন সালফারের সাথে সালফা হিমোগ্লোবিন তৈরি করি, ওখানে কিন্তু আলটিমেটলি পার্টিফেকশন করতে পারে। আর পার্টিফেকশন যদি পাওয়া যায়, তাহলে এটা শিওরেস্ট সাইন অফ ডেথ। আমরা বেশ কিছু জিনিসের কথা বলে আসছি যেগুলো শিওর, যেগুলো আমাদের শিওরিটি দেয় যে আচ্ছা ডেথ অথবা হয়েছে, বাট শিওরেস্ট, একেবারে 100% শিওর, তাহলে সেটা কিন্তু পার্টিফেকশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং কিছু কিছু পয়জন আছে যেগুলো পার্টিফেকশন বা পোস্টে দেরি করাইতে পারে, যেমন স্ট্রাইকনোস নাক্স ভমিকা যে পয়জনটা। তার বাদে হচ্ছে মেটালিক পয়জন, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, থ্যালিয়াম, এই পয়জনগুলা, কার্বলিক অ্যাসিড বা ফিনল যেটা, ঠিক আছে, এই পয়জনগুলা বডিকে লেট করে পচায়, এই পয়জনিংয়ে যদি কেউ মরে। হ্যাঁ, আর ক্যাসপার্স ডিকটাম নামে একটা টার্ম আছে, এটা হচ্ছে যে ডিফারেন্ট মিডিয়ামে কিন্তু ডিফারেন্ট পচনের হার। যেমন সব থেকে একজন মানুষ যখন ইয়ার মিডিয়াতে থাকবে, অর্থাৎ এনভায়রনমেন্টে নর্মালি আছে, তাহলে সে কিন্তু ইয়ারের মধ্যে থাকতেছে, ইয়ারের সংস্পর্শে আসতেছে, সে সব থেকে আগে পচবে। কেউ যদি মাটির নিচে থাকে, তাইলে সে সব থেকে স্লোলি পচবে, অর্থাৎ মাটির নিচে থাকতেছে কেউ, কবর দেওয়া হয়েছে, সে আস্তে আস্তে পচবে। আর পানির নিচে থাকলে হচ্ছে ইয়ারে থাকা বা এনভায়রনমেন্টে নর্মালি হয়তো বা পড়ে আছে, তাহলে সেক্ষেত্রে তার থেকে একটু দ্রুত পচবে। তার মানে আমরা জানলাম এটার হচ্ছে, ফর এক্সাম্পল আমরা একটু উদাহরণ যদি দিই, ধরো যদি এমন হয় যে ইয়ারে আছে, তাইলে 1 সপ্তাহের মধ্যে পচে যাবে, ফর এক্সাম্পল। আর যদি পানিতে থাকে, তাহলে 2 সপ্তাহে পচবে। আর যদি হচ্ছে ধরো মাটির নিচে থাকে, তাহলে 8 সপ্তাহে পচবে। মানে এটাতে আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে অ্যাকচুয়ালি রেশিওটা এরকম যে 1:2:8। সব থেকে আর্লি হচ্ছে ইয়ারের সংস্পর্শে থাকলে বা নর্মাল এনভায়রনমেন্টে থাকলে, আর সব থেকে লেটে হচ্ছে মাটির নিচে থাকলে।
আচ্ছা, অ্যাডিপোসিয়ার ফর্মেশন নামে একটা টার্ম আছে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি অ্যাডিপোসিয়ার ফর্মেশন মানে হচ্ছে আহ, দেখো, বডি তো বডির যে ফ্যাটগুলা থাকে সেটা তো হাইড্রোলাইসিস হয়ে যাবে আস্তে আস্তে, ফ্যাটগুলা ভেঙে যাবে, ফ্যাটগুলা ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, এবং আলটিমেটলি হচ্ছে সোপ বা ওয়েক্স লাইক টিস্যু বা অ্যাডিপোসিয়ার ফর্মেশন হয়। তো এটা যেটা করে যে বডির যে পিএইচ সেটা অ্যাসিডিক বানাই দেয়, এবং অ্যাসিডিক বানাই দিলে সেখানে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করতে পারে না, সো বডির স্ট্রাকচারগুলো প্রিজার্ভ থাকে, বডি পচে না। ফলে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়ার্ম একটা ক্লাইমেট এক্ষেত্রে লাগে, একটু গরম ক্লাইমেট, ওয়ার্ম ওয়ার্ম ক্লাইমেট, এবং এখানে ময়েশ্চার দরকার, একটু ভিজা ভিজা থাকতে হবে। আর ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি লেসিথিনেস এনজাইম যেটা থাকে, এটাও ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করতে পারে। আর ইন্ট্রেনজিক লাইপেজ, বডির মধ্যে যে ইন্ট্রেনজিক লাইপেজ সেটা হচ্ছে ফ্যাটকে মানে ফ্যাটকে ভাঙতে, ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে হেল্প করবে। স্টিল এয়ার, মানে এয়ারটা নিরিবিলি আছে এরকম একটা অবস্থা। এবং সাধারণত সাবকিউটিনিয়াস ফ্যাট এটা সব থেকে আর্লি পাওয়া যেতে পারে, ব্রেস্ট, গ্লুটিয়াল রিজন, এই সকল জায়গায় পাওয়া যেতে পারে, ফ্যাটি এরিয়াসগুলো স্পেশালি যেখানে ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড হবে। এটা 3 মান্থস পর্যন্ত সময় নিতে পারে, 3 দিনেও হওয়া পসিবল। আচ্ছা, আর স্মেলটা অ্যামোনিয়াকাল, মানে অ্যামোনিয়ার মতো হয়। আর মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে এটা বডিকে আইডেন্টিফাই করতে হেল্প করতে পারে, এবং কজ অফ ডেথ বুঝাইতে হেল্প করতে পারে। টিএসডি বা টাইম সিন্স ডেথ, কতক্ষণ হয়েছে মরছে, এটা আমাদের আইডিয়া দিতে পারে। এবং কোথায় বডিটা ডিসপোজ করা হয়েছে সেই জায়গায় এই সকল ফিচার আমরা ধারণা করতে পারি, যেহেতু এগুলা লাগবে আসলে এই অ্যাডিপোসিয়ার ফর্মেশন হইতে। মামিফিকেশন মানে কি? এটা মানে হচ্ছে ড্রাই হট ক্লাইমেট, এখানে কোনো ময়েশ্চার নাই, একটা ড্রাই ক্লাইমেট, হট ক্লাইমেট, এবং এখানে বডিটা ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, সো ফলে বডিটা শ্রাঙ্ক করে যায়, শ্রাঙ্ক হয়ে যায়। এখানে দেখা যায় বডির ওয়েট 70%-এর থেকে বেশি লস হয়ে যায়, হাড্ডি সার টাইপের একটা অবস্থা। এবং এখানে ড্রাই হট ক্লাইমেট লাগবে এবং ফ্রি ফ্লোয়িং এয়ার। এবং আমরা হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশনে বলেছিলাম যে স্টিল এয়ার থাকতে হবে, বাট এখানে হচ্ছে ফ্রি ফ্লো করতেছে এয়ারটা, এরকম একটা ফ্রি ফ্লোয়িং হয়। এবং এখানে স্মেল হচ্ছে অর্ডারলেস, এখানে ছিল অ্যামোনিয়াকাল, এবং এখানে 3 থেকে 12 মাস সময় লাগতে পারে। আর মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে এটাও বডিকে আইডেন্টিফিকেশন করতে, ডিসপোজালের প্লেস এবং টাইম সিজ ডেথ এগুলা বুঝতে কিন্তু হেল্প করতে পারে। এবং এখানে পয়জনস, যে সকল পয়জনসের কারণে এরকম হইতে পারে সেটা হচ্ছে অ্যান্টিমনি, তারপরে আর্সেনিক, এই সকল পয়জন কিন্তু এরকম এরকম কি করতে পারে, মামিফিকেশনে হেল্প করতে পারে। প্রসেসগুলো দেখলাম, মামিফিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, সো এই জিনিসগুলো ছিল ন্যাচারাল, ন্যাচারাল কিছু প্রসেস যেভাবে হচ্ছে মানে বডিগুলা সংরক্ষণ করা যায়, প্রিজার্ভ করা যায়। আর্টিফিশিয়াল প্রসেসের মধ্যে, আচ্ছা, আর্টিফিশিয়াল প্রসেসের মধ্যে যেমন ইমবালমিং আছে, এটাকে আমরা থ্যানাটোপ্যারেক্সিয়া নামেও জানি। তো এটা হচ্ছে বডির মধ্যে কেমিক্যাল ইনজেক্ট করবো, এবং ইনজেকশনের মাধ্যমে আমি হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি বডিকে কালেক্ট, মানে সংরক্ষণ করতেছি, অনেকদিন ধরে রাইখা দিতেছি। তবে ইমবালমিং এর বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। এটার বিভিন্ন টাইপ আছে, যেমন আর্টিফিশিয়াল, ক্যাভিটি, সারফেস, হ্যাঁ। প্রিজারভেটিভ হিসেবে হচ্ছে ফরমালিন, ফর্মালডিহাইড, মিথানল, এগুলো ইউজ করা যায়, বাট এখানে ইথানল কিন্তু ইউজ করা হয় না, এই কথাটা ইম্পর্টেন্ট। জার্মিসাইড হিসেবে হচ্ছে ফেনল ইউজ করা যাইতে পারে, ওয়েটিং এজেন্ট হিসেবে গ্লিসারিন ইউজ করা যাইতে পারে, বাফার হিসেবে সোডিয়াম বোরেট, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সোডিয়াম সাইট্রেট, ডাই হিসেবে ইওসিন, ভেহিকেল হিসেবে ওয়াটার। সেই জিনিসগুলো ইউজ করে ইমবালমিং ফ্লুইড তৈরি করা হয়। ইথানল কিন্তু আমরা ইউজ করি না, এবং সাধারণত মরে যাওয়ার 6 ঘন্টা আগেই ইমবালমিং করা, মানে যদি করতে হয় তাহলে ইমবালমিং করতে হবে, এটা মোস্ট এফেক্টিভ। পরে দেখা যায় যে করে অতটা লাভ হয় না। আর এই জায়গায় যে ইনজেকশন টেকনিকটা, সেটাকে আমরা বলি ডিসকন্টিনিউয়াস ইনজেকশন অ্যান্ড ড্রেনেজ টেকনিক। এবং বেস্ট ভেসেল যেটার মধ্যে দিয়ে এভাবে আমরা এই প্রসিজিওরটা করতে পারি, সেটা হচ্ছে ক্যারোটিড এবং ফিমোরাল ভেসেলস, যেগুলা আর হাই প্রেশার লো ফ্লো মেথডে এটা করা হয়, যাতে প্রপার পারফিউশন হয় এবং প্রিজার্ভেশন হয় বডির। আর নর্মাল স্কিন কালার, এই যে যাদের ইমবালমিং করা হচ্ছে তাদের স্কিন কালার হচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়ালি ব্রাউন বা গ্রে কালারের হবে, বাট যাদের জন্ডিস আছে আগে থেকে, তাদের এই ব্রাউন গ্রে কালার না হয়ে তাদের জন্ডিসের কালারের সাথে মিশে গ্রিন একটা কালার ধারণ করে, কারণ হচ্ছে বিলিরুবিনের সাথে রিয়াকশন হয়। ইমবালমিং এর ফলে বডি প্রিজার্ভ তো করা যায়, বাট এটা বডির বিভিন্ন জায়গায় ইনজুরি থাকলে সেই ইনজুরির অ্যাপিয়ারেন্স হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, একটা কেমিক্যাল রাইগর তৈরি করে দিতে পারে, যেটা বডিকে একটা পার্মানেন্ট স্টিফেনিং করে দিবে। রাইগর মর্টিস বা অন্যান্য স্টিফেনিংগুলো বোঝা যাবে না। এবং অল পয়জনিং এর কেসে আমরা অবশ্যই ইমবালমিং করবো না, কারণ সব পয়জনগুলোকে এগুলো ডিস্ট্রয়েড করে ফেলে, আমরা পয়জনিং এর কোনো ট্রেসেস বা সাইন্স কিন্তু পাবো না। এবং বডিতে যদি কোনো সোমবাস বা ক্লট থেকে থাকে মৃত ব্যক্তিটার, তাহলে সেগুলো ডিসলজ হয়ে যাবে, ফলে আমাদের বিভিন্ন পোস্টমর্টেম ফাইন্ডিংসে কিন্তু প্রবলেম হবে। সো এই জন্য ইমবালমিং কিন্তু অটোপসির আগে কখনোই করা উচিত না, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই রিজনগুলোর কারণে। এবং যদি ইন্টেনশনালি এভাবে ইভিডেন্স যদি ডিসঅ্যাপিয়ার করে ফেলা হয়, যেমন ইমবালমিং এর মাধ্যমে হয়তো ডিসঅ্যাপিয়ার করা হলো, তাহলে সেটা কিন্তু পানিশেবল। ফরেন্সিক এন্টোমোলজি একটা টার্ম আছে, অর্থাৎ এখানে এন্টোমোলজি বলতে বোঝানো হয়েছে বিভিন্ন ইনসেক্ট নিয়ে আমরা আলোচনা করব, যে ইনসেক্টও কিন্তু বডি পচাইতে কন্ট্রিবিউট করতে পারে। ফ্লাই, ব্লো ফ্লাই, ফ্লেশ ফ্লাই,
এরকম বিভিন্ন ফ্লাই আছে যেগুলো আসলে এন্টোমোলজিতে আমরা স্টাডি করি। অ্যাভারেজ লাইফ স্প্যান ইনসেক্টগুলোর হচ্ছে 1 থেকে 2 উইকস হয়। এবং ম্যাগোটস বা লার্ভা যে স্টেজ, এটা হচ্ছে দেখা যায় যে ডেথের 6 থেকে 7 দিনের মাঝেই এরা অ্যাপেয়ার করতে পারে। যেমন ধরো এই জায়গায় যদি লক্ষ্য করো যে ফার্স্টে ফ্লাই, তো এটা 8 থেকে 12 ঘন্টার মধ্যে এক্সে কনভার্ট হয়, এক্সগুলো পরবর্তীতে 12 ঘন্টার পরে লার্ভা বা ম্যাগটস হয়, এবং তারপরে হচ্ছে লার্ভা বা ম্যাগটস এটা আবার পিউপা হয়। সেভাবে এদের লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি এই যে এন্টোমোলজি, এগুলো স্টাডি করার মাধ্যমে, ম্যাগটস এইগুলো স্টাডি করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বডিটা কোথায় ডিসপোজাল করা হয়েছিল, কোন টাইপের স্পিসিস আসলে আমরা পাইছি বডির মধ্যে, সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং কতক্ষণ হয়েছে মরছে, পয়জনিং কেসের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বডিতে ডিকম্পোজিশন যে টিস্যুগুলো আছে, সেখানে আমরা ইনসেক্ট স্টাডির মাধ্যমে পয়জনিং কেসেও এটা আমাদের ক্লু দিতে পারে। এবং ইনসেক্টকে প্রিজার্ভ করার জন্য অ্যাবসোলিউট অ্যালকোহল বা হট ওয়াটার এগুলো ইউজ করা যাইতে পারে। আমরা লেট চেঞ্জেসগুলো আবার যদি একটু ওভারভিউ করি, যে 24 ঘন্টা হয়ে গেছে ডেথ হয়েছে একজন মানুষের, তো তারপরে আস্তে আস্তে দেখা যায় বডিতে লেট যে চেঞ্জগুলো ঘটে। শুরুতে তো আমরা আর্লি চেঞ্জেসগুলো পড়ছি, 24 ঘন্টার আগেই বডিতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলা। এবং এখানে চেঞ্জ অফ ইভেন্ট ঘটে, যেটা আমরা পার্টিফেকশন নামে জানি। পার্টিফেকশন মাঝে মধ্যে দুইটা জিনিস, যেমন অ্যাডিপোসিয়ার ফর্মেশন, তারপর হচ্ছে মামিফিকেশন, এগুলো দ্বারা রিপ্লেস হইতে পারে এবং সেক্ষেত্রে বডিগুলো প্রিজার্ভ থাকে। দেখবো আমরা এক এক করে বিষয়গুলো। এবং পার্টিফেকশন যেটা, এখানে আমরা বলছি যে এগুলা মেইনলি ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি এই ব্যাকটেরিয়া তো এই জন্য রেসপন্সিবল একটা অর্গানিজম হিসেবে কাজ করে। তারপরে অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়া, প্রোটিয়াস, ব্যাকটেরিয়াস, ডিপথ্রাস, ইকোলাই, স্টাফাইলোককাস, স্ট্রেপ্টোককাই, এগুলোও কিন্তু রোল প্লে করে। সো এটাই হচ্ছে কি আমরা বললাম যে বিভিন্ন স্যাপ্রোফাইটিক মাইক্রো অর্গানিজম যেগুলো এখানে রোল প্লে করতেছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পার্টিফেকশন বলতেছি। বাট এখানে অটোলাইসিসও কিন্তু একটা রোল প্লে করে, বডির ইন্টারনাল যে এনজাইমসগুলো থাকে, অ্যান্ডো এনজাইম, সেগুলো এখানে রোল প্লে করে। আর ডিকম্পোজিশন, পার্টিফেকশন, এগুলো মেনলি সিনোনিমাস হিসেবে ইউজ করা হয়। আর রাইগর মর্টিস চলে যাওয়ার পরে মেনলি অ্যাকচুয়ালি পার্টিফেকশনটা, বডি পচে যাওয়াটা শুরু হয়। সামারে সাধারণত দেখা যায় যে রাইগর মর্টিস লোয়ার লিম্বে থেকে ডিসিপার হয় নাই, তার আগে রাইগর মানে হচ্ছে পার্টিফেকশন শুরু হয়ে গেছে। সো অনেক আগে যেহেতু পার্টিফেকশন হওয়া শুরু হয়। এবং পার্টিফেকশনের ফার্স্ট সাইন হচ্ছে ওই যে বলছিলাম যে সিকাম বা ফেলাং বা রাইট আইলিয়াক যে রিজন, ওই জায়গায় একটা গ্রিনিশ ডিসকালারেশন পাওয়ার, ইন্টারনালি হচ্ছে আন্ডার সার্ফেস অফ দ্য লিভার। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে সাইন পাওয়া আন্ডার সার্ফেস অফ দ্য লিভার, এটা আমরা একটু মনে রাখবো। যেহেতু আমরা আগে যদিও আমরা বোধহয় আউটার কথা বলে আসছিলাম কালার চেঞ্জের ক্ষেত্রে, বাট কালার চেঞ্জের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আন্ডার সার্ফেস অফ দ্য লিভারে গ্রিনিশ ডিসকালারেশন ইন্টারনালি পাওয়া যেতে পারে। কারণ এই সকল জায়গায় হচ্ছে অনেক বেশি ফ্লুইড এবং ফুল অফ ব্যাকটেরিয়া ওখানে থাকে, এবং ওই ব্যাকটেরিয়াগুলোর ইফেক্টে এরকম হচ্ছে। এবং এখানে সালফোমিথ, হিমোগ্লোবিন, এগুলো একটা রোল তো প্লে করে, যেটা মার্বেলিং এর ক্ষেত্রে আমরা দেখে আসছি। এবং তা বাদে ওইখানে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেখানে কিন্তু এরকম হয়। দেখো আমরা এখন পার্টিফেকশন কিভাবে হয় সেটা আমরা একটু সিকোয়েন্সিয়ালি পড়ি। যে শুরুতে আফটার ডেথ ব্যাকটেরিয়া হচ্ছে বডিতে ইন্টার করে, মেইনলি ডাইজেস্টিভ ট্র্যাক্টের থ্রুতে, এলিমেন্টারি ক্যানেলে, এবং কিছু রেসপিরেটরি রুটে, লাং দিয়েও ঢুকতে পারে, কিছু উন্ড দিয়েও ঢুকতে পারে, যে কোনো একটা কার্ট উন্ড আছে বা বডিতে কোনো উন্ড আছে। তারপরে ব্যাকটেরিয়াগুলো সেখানে আস্তে আস্তে গ্রো করা স্টার্ট করবে এবং বডিতে স্প্রেড করার ট্রাই করবে। এরপরে এরা বডির যে প্রোটিনস আছে, সুগারস আছে ব্লাডের মধ্যে, এগুলার থ্রুতে এরা গ্রো করার ট্রাই করবে, কারণ এগুলাই তাদের ফুড। হ্যাঁ, ব্লাডের মধ্যে এগুলাই তাদের ফুড। এবং এরপরে ব্যাকটেরিয়া ব্লাড ভেসেল দিয়ে ট্রাভেল করে, সেখানে মার্বেলিং নামে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে, এবং বিভিন্ন সফট টিস্যু এবং সফট টিস্যুকে এরা অ্যাটাক করে। হ্যাঁ, এবং পরবর্তীতে দেখা যায় যে এনজাইমকে কাজে লাগে। আর মেইন ব্যাকটেরিয়া তো হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি, যেটা লেসিথিনেস প্রোডাকশন করে, এবং এরা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতেও এরা কাজ করতে পারে, এবং এটা হেমোলাইসিস করে, লিকুইফেকশন করে, টিস্যু ডিসইন্টিগ্রেশন করতে পারে, এবং টিস্যুকে আলাদা করে দেয়, গ্যাস ফর্মেশন করতে পারে, যেটা পেটে ব্লোটিং করে, বডিকে ফুলাই ফেলে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং ফাইনাল রেজাল্ট হিসেবে সব টিস্যু ব্রেকডাউন হইলো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো ডিস্ট্রয়েড হইলো, বডি ব্যাড স্মেল হইলো, এবং বডি ফুলে গেল, ডিসকালার্ড হয়ে গেল, এবং পার্টিফেকশন হইলো বা বডি রোটিং হয়ে গেল, বডি পচে যাচ্ছে। এবং অটোলাইসিস, সেলফ ডাইজেশন যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আফটার ডেথ বডি বিভিন্ন এনজাইম রিলিজ করে, এন্ডো এনজাইমস, যেগুলো নিজের সেলকেই এরা খেয়ে ফেলে, সেলফ ডাইজেশন হয়। বিভিন্ন প্রোটিওলাইটিক এবং গ্লাইকোলাইটিক এনজাইম এখানে রোল প্লে করে। এটা মেইনলি ডেথের 3 থেকে 4 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়, এবং 2 থেকে 3 দিনের মধ্যে অটোলাইসিসটা শেষ হয়। এবং রাইট এলিয়াক ফোসাতে লোয়ার অ্যাবডোমেন ওই জায়গায় কালার চেঞ্জ তো আমরা অটোলাইসিসের ক্ষেত্রে পাই। মেইনলি আমরা পার্টিফেকশন, অটোলাইসিস, এই ক্ষেত্রে এই জায়গায় কালার চেঞ্জটা ফার্স্টে পাই। এবং ফাউল স্মেলিং গ্যাস তো প্রোডাকশন হবে, এবং স্কিনে মার্বেলিং পাওয়া যেতে পারে, পার্পল গ্রিন লাইন্স পাওয়া যেতে পারে, যেটা আমি বলে আসছি, অ্যালং দ্য ব্লাড ভেসেলস।
তারপরে ম্যাগোটস অ্যাপিয়ার করতে পারে ইভেনচুয়ালি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো পার্টিফেকশন আর লটোলাইসিস এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা, এটা হচ্ছে বডির ওন এনজাইম দ্বারা। এবং এখানে হচ্ছে মেনলি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ব্লাড, এই সকল জায়গায় ফার্স্টে হয়, আর এটা হচ্ছে ইনসাইড দ্য সেলে হয়। আর এটাতে ব্যাকটেরিয়া লাগে না, এটাতে লাগে। আর এটাতে ব্যাড স্মেল, গ্যাস, ব্লোটিং এগুলো হয়। এখানে মিলি কালার চেঞ্জ, এনজাইম অ্যাক্টিভিটি এগুলোর জন্য মিলি অটোলাইসিসটা দায়ী। ঠিক আছে, আচ্ছা এরপর আসলে পার্টিফেক্টিভ গ্যাসের মধ্যে মেনলি হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে রোটেনেক্স বা পচা ডিমের মতো একটা গন্ধ থাকে এটার। তার বাদে অ্যামোনিয়া, ফসফোরাইলেটেড হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মার্স গ্যাস, মিথেন, মার্ক্যাপটেন্স, এটাও ভেরি ব্যাড স্মেল থাকে এটার। সো এইগুলা কন্ট্রিবিউট করে। আর এই গ্যাসগুলোর এফেক্ট কি একটা ফলস রিজিডিটি করে। আমরা গ্যাস রিজিডিটি নামে একটা টার্ম পড়ে আসছি। সো এটা কিন্তু গ্যাসের প্রেশারের কারণে এই রিজিডিটিটা হয়, যেটা আমাদের কনফিউজ করে দিতে পারে। এবং এরা মানে বডিকে সোয়েল করে ফেলতে পারে, বডি, ফেস এগুলোকে ফুলাই দেয়। এবং হাইপোস্টেসিস, যেটা পোস্টমর্টেম হাইপোস্টেসিস হয়, এগুলা শিফট হয়ে যাইতে পারে গ্যাস বিল্ড আপের কারণে, ফলে আমাদের কনফিউজ করে দিতে পারে। এবং স্কিনটা গ্রিনিশ, মার্বেলিং, ডিসকালার্ড হয়ে যায়, এগুলা আমরা জানি। এবং আমরা জানি যে পোস্টমর্টেম পার্স নামে একটা জিনিস আমরা পাই মাউথ, নস্ট্রিলস এগুলা দিয়ে ব্লাড স্টেইন ফ্লুইড বের হয়ে আসে। হার্টটা ফাঁকা হয়ে যায় যেহেতু গ্যাস প্রেশার থাকে। আর এক্সটার্নাল জেনিটেলিয়া ফুলে যেতে পারে এবং সেটা ডিসফিগার্ড হয়ে যেতে পারে গ্যাসের কারণে। সো পার্টিফেকশন হচ্ছে সিওরেস সাইন অফ ডেথ, এটা দিয়ে আমরা টাইম সিন্স ডেথ বের করতে পারি। এবং এটা বডির পার্সেন্টার আইডেন্টিটি বা যে মারা গেছে তার আইডেন্টিটি হচ্ছে অবলিটারেট হয়ে যেতে পারে অ্যাডভান্স পার্টিফেকশন বা অনেকদিন পার্টিফেকশন যদি হয়। এবং কজ অফ দ্য ডেথকেও এটা হাইড করে ফেলতে পারে। এবং পার্টিফেকশনের সিকোয়েন্সটা আমি বলে আসছি যে র্যাপিডলি পার্টিফাই তো করে হচ্ছে ল্যারিংস ট্রাকে এগুলা। এবং রাইট এলিয়াক ফোসা ওই জায়গায় আমরা একটা বুঝতে পারি, একটা গ্রিনিশ কালার পাওয়া যায়। তারপরে ব্রেন, স্টোমাক, ইন্টেস্টাইন, স্প্লিন, মোমেন্টাম, মেজেন্ট্রি, লিভার, অ্যাডাল্ট ব্রেন। অ্যাডাল্ট ব্রেনটা একটু পরে পার্টিফাই করে। আচ্ছা, এবং ফার্স্ট হচ্ছে ল্যারিংস আর ট্রাকিয়া, আর লাস্ট হচ্ছে প্রোস্টেট আর ভার্জিন ইউটেরাস বা নালিপারাস ইউটেরাস। কিছু ফ্যাক্টর আছে যেগুলো পার্টিফেকশনকে এফেক্ট করতে পারে, যেমন টেম্পারেচার। হাই টেম্পারেচারে বডি তাড়াতাড়ি ডিকম্পোজড হবে। আর ডিকম্পোজিশনের জন্য বেস্ট টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 21 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। তবে এখানে খুবই ইম্পর্টেন্ট যে যদি অনেক বেশি হট হয়, আবার 48-এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আবার পার্টিফেকশন স্টপ হয়ে যাবে বা ডিকম্পোজিশন স্টপ হয়ে যাবে। আবার বেশি কোল্ড হইলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হইলো, মাইনাসে চলে গেলে তখন ডিকম্পোজিশন কিন্তু স্টপ হয়ে যাবে। এবং দেখা যায় যে 45 ডিগ্রির উপরে বা 10 ডিগ্রির নিচেই বডি ডিকম্পোজিশন অনেক স্লো হয়ে যায়। আবার ময়েশ্চার বা হিউমিডিটি, একটু আর্দ্রতা থাকলে, ওয়েট একটু ভেজা ভেজা ওয়েদার থাকলে সেটা ব্যাকটেরিয়াকে ভালো গ্রো করতে দেয় এবং ডিকম্পোজিশন ফাস্টার হবে। আর এয়ারটা যদি স্ট্যাগনেন্ট হয়, স্টিল এয়ার হয়, তাহলে সেটাও ডিকম্পোজিশনকে হেল্প করতে পারে। বাট মুভিং এয়ার, যেটা ফ্লোয়িং এয়ার, এটা হচ্ছে ফ্লুইডগুলোকে ইভাপোরেট করে দেয়, বের করে দেয়, বডিকে একটু ঠান্ডা করে দেয় এবং ব্যাকটেরিয়াল গ্রোথকে রিডিউস করে দেয়। ক্লোদিং, যেটা সামারে হচ্ছে ক্লোদিং যদি পরে থাকা হয় তাহলে সেটা ডিকম্পোজিশনকে একটু স্লো ডাউন করবে। উইন্টারের ক্ষেত্রে ক্লোথ হচ্ছে ওয়ার্মটাকে বা গরমটাকে বডির ট্র্যাপ করে নেয়, সো তারা ডিকম্পোজিশনকে স্পিড আপ করে দিবে। আর এনভায়রনমেন্টের কথা যদি বলি, এয়ার, যেটা এয়ারে হচ্ছে সব থেকে ফাস্টেস্ট পার্টিফেকশন হবে। ওয়াটার একটু স্লোয়ার হবে, আর আর্থে বা মাটির নিচে বাড়ির অবস্থায় ভেরি স্লো হবে, এটা আমরা জানি। সো 1:2:8 আমরা এটা বলে আসছি। তারপর হচ্ছে বডি যদি ইটেন হয় বা ডিস্টার্বড হয় তাহলে ডিকম্পোজিশন অনেক ফাস্ট হবে। ঠিক আছে, আবার পার্টিফিকেশনের কিছু ফিচার, কালার চেঞ্জ যদি বলি, গ্রিন, ব্ল্যাক, মার্বেল, এরকম বিভিন্ন কালার আছে যেগুলো হচ্ছে ব্লাড বা টিস্যু এগুলো ব্রেকডাউনের ফলে হয়েছে। আর গ্যাস ফর্মেশন হচ্ছে বডির ভিতরে তো হবে, যেটা বডিকে যেটা বডিকে হচ্ছে ফুলাই দিবে, সোয়েলিং করে দিবে, ব্লোটিং করে দিবে। এবং বডি কিন্তু আস্তে আস্তে গলে যায় এবং আস্তে আস্তে ফ্লুইডে হয়ে কনভার্ট হয়ে যায়। শুধুমাত্র আমরা জানি বোনস, টিথ, এগুলো হচ্ছে অনেক দিন ধরে থেকে যায়। কলোকুয়েটিভ পার্টিফিকেশন একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে বডি টিস্যুগুলো লিকুইফাইং হয়ে যাওয়া বা সফটেনিং হয়ে যাওয়া, মেল্টিং হয়ে যাওয়া, যেটা বডির মানে মরে যাওয়ার 5 থেকে 10 দিন পর থেকে তারপরেও এগুলা মানে কন্টিনিউয়াস থাকতে পারে কলিকুয়েটিভ পার্টিফেকশন। এবং বডি হচ্ছে মাসি হয়ে যায়, একেবারে গলে গলে যাচ্ছে, স্পেশালি হিউমিড এবং ওয়ার্ম এনভায়রনমেন্ট, এখানে হচ্ছে ব্যাকটেরিয়াগুলো ভালো গ্রো করতে পারে। সো পার্টিফেকশনের স্টেজগুলো যদি একটু বলি, দেখো কালার চেঞ্জ হয়। ফার্স্ট সাইন হচ্ছে রাইট এলিয়াক ফোসা বা রাইট লোয়ার বেলি, ওই জায়গায় গ্রিনিশ ব্লু বা ব্ল্যাকিশ কালার হয়। ডেথের পরে সামারে 12 থেকে 24 ঘন্টা পরে এটা অ্যাপিয়ার করে, উইন্টারে 1 থেকে 2 দিন লেগে যেতে পারে এবং 24 ঘন্টা পরে এটা ফুল বডিতে স্প্রেড করতে পারে। মার্বেলিং, যেটা এটা হচ্ছে আমরা মোজাইক একটা প্যাটার্ন পাই, যেটা মার্বেলিং আমরা বলি অ্যালং দ্য ব্লাড ভেসেল। এবং এটা মোস্ট প্রমিনেন্ট 36 থেকে 48 ঘন্টার মধ্যে পাওয়া যায়। ফাউল স্মেলিং গ্যাসেস পাওয়া যাবে, যেটা 12 থেকে 18 ঘন্টা সামারে এবং 1 থেকে 2 দিন উইন্টারে। এবং প্রেশার এফেক্ট থাকে, গ্যাসের কারণে প্রেশার তৈরি হয়, সেটা ফেসকে ফোলাই দিতে পারে, ফিমেল ব্রেস্ট, মেল স্ক্রোটাম, পেনিস এগুলোকে ফোলাই দিতে পারে, অর্থাৎ জেনিটালগুলা। তারপর ব্লিস্টার তৈরি হতে পারে,
ইউটেরাস পেনিস এগুলা প্রোট্রুডেড হয়ে যায়, হ্যান্ড ফিট এখানের স্কিনগুলা পিল অফ হয়ে যায় গ্লোভসের মতো। এবং এই টাইমগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা লাস্টে একটা চার্ট পড়বো যেখানে টাইমগুলো আরো সুন্দর করে সাজায় গোছায় পড়বো। এবং ফ্লাইস যেগুলা থাকে, যেটাকে আমরা হচ্ছে বলি যে এগুলা যে ডিম পারে বিভিন্ন ওপেন উন্স বা অরিফেসে 18 থেকে 36 ঘন্টার মধ্যে মরে যাওয়ার। এবং সেখানে দেখা যায় এগগুলা বা ডিমগুলা হচ্ছে আস্তে আস্তে ফুটে ম্যাগটসে কনভার্ট হয়, লার্ভাতে কনভার্ট হয় 8 থেকে 12 ঘন্টার মধ্যে। এবং এই ম্যাগটগুলা মাংস খায় এবং বডিকে আস্তে আস্তে ডিকে করে ফেলতে পারে সহজেই। এবং ম্যাগটগুলো পরবর্তীতে পিউপাতে কনভার্ট হয় পরবর্তী 4 থেকে 5 দিনে, পরবর্তীতে অ্যাডাল্ট ফ্লিস আরও 3 থেকে 5 দিন পরে হয়। এবং এরভাবে কিন্তু আমরা এন্টোমোলজির সহযোগিতায় আমরা টাইম সিন্স ডেথ বের করতে পারতেছি ইনসেক্টের লাইফ সাইকেলের সহযোগিতায়। আদার সায়েন্সের মধ্যে হচ্ছে টিথ ফল আউট করতে পারে 3 থেকে 7 দিনে। টিথ হচ্ছে আস্তে আস্তে লুজ হয়, ড্রপ করে, মানে ফল করতে পারে। এবং কলোকেটিভ পার্টিফেকশন যেটা বডি লিকুইফাই হয়ে যায়, এটা 5 থেকে 12 দিন ডেথের পরে হচ্ছে শুরু হয়। স্কেলিটোনাইজেশন, এটা মানে হচ্ছে বডি বোনগুলো শুধু থেকে যায় এবং 1 থেকে 3 মাস পরে দেখা যায় শুধু বোনসই রয়ে গেছে এবং কার্টিলেজ লিগামেন্টস এগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়। এবং বোন হচ্ছে 1 বছর পরে পচা শুরু করে এবং 10 থেকে 25 বছর লাগে আসলে বোনগুলা আস্তে আস্তে পচতে। তো আমরা একটু সামারি করি। কালার চেঞ্জ হচ্ছে 12 থেকে 24 ঘন্টা লাগে সামারে, 1 থেকে 2 দিন হচ্ছে উইন্টারে। মার্বেলিং হচ্ছে 36 থেকে 48 ঘন্টায় সব থেকে প্রমিনেন্ট থাকে। ব্যাটসমেল গ্যাসেস এগুলো 12 থেকে 18 ঘন্টায় সামারে, 1 থেকে 2 দিন উইন্টারে। সো কালার চেঞ্জ, ব্যাটসমেল গ্যাসেস এগুলো সেম টাইমে। সোয়েলিংটা হচ্ছে 36 থেকে 72 ঘন্টায় পাওয়া যায়। ম্যাগটসগুলা এগ বা ডিম পারে হচ্ছে 18 থেকে 36 ঘন্টা পরে মরার, আর ডিমগুলা ফুটে ম্যাগট হয় হচ্ছে আরও 8 থেকে 12 ঘন্টা পরে। আর টিথ পড়ে যায় 3 থেকে 7 দিন পরে দেখা যায়। লিকুইফেকশন হচ্ছে 5 থেকে 12 দিন পরে হয়। তো শুধু বোনসই আছে আর কিছু নাই। এটা হইতে 1 থেকে 3 মাস লাগে এবং বোনগুলো পচা শুরু করে এক বছর পরে এবং পচতে দেখা যায় যে 10 থেকে 25 বছর লেগে যায়। সো এখানে ওই কথাগুলোই আর একটু সুন্দর গোছালো বইতে বলা হয়েছে যে ফ্যাক্টরগুলো ডিকম্পোজিশন ইন ওয়াটার এটাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন যদি ওয়াটারের টেম্পারেচারটা ওয়ার্ম হয় এবং ফ্রেশ ওয়াটার হয় তাহলে আহ, হচ্ছে কোল্ড আর সল্ট ওয়াটার, মানে সল্ট ওয়াটারে কিন্তু একটু পরে পচে বডিটা, আর কোল্ড ওয়াটারে বডিটা পরে পচবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং বডি যদি যদি স্টাগনেন্ট ওয়াটার হয়, স্টাগনেন্ট ওয়াটার বা জমে থাকা পানি, সেই জায়গায় হচ্ছে দ্রুত পচবে, বাট ফ্লোয়িং ওয়াটারে লেট হবে। এবং ফ্রেশ ওয়াটারে হচ্ছে প্রসেসটা একটু স্লো, বাট পলিউটেড যদি হয় তাহলে সেখানে আরও বেশি দ্রুত হবে। সেখানে যেহেতু পলিউটেড থাকে, অনেক অর্গানিজম আগে থেকেই থাকে। এবং যদি বডিটা অনেক নিচে থাকে তাহলে প্রসেসটা স্লো হবে। সুপারফিশিয়ালি থাকলে দ্রুত হবে যেহেতু এয়ারের সাথে সংস্পর্শে থাকবে। আর যখন একটা বডি ওয়েল প্রোটেক্টেড বাই ক্লোদিং তাহলে সেটা একটু আস্তে পচবে। মনে হয় যে বডিটাতে অ্যাকুইটিক বিভিন্ন ইঞ্জুরি হয়েছে, পানিতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইঞ্জুরি হয়েছে, তাহলে বডিটা দ্রুত পচবে। একটা বডি যখন পুরো পানিতে ডুবে আছে, বাইরে এয়ারের সাথে সংস্পর্শ নাই, তাহলে আমরা ওই যে এক্সক্লুশন অফ এয়ারের কারণে এটা লেটে পচবে। তারপরে হচ্ছে যেহেতু ক্লোজ থাকে সেটা তাকে প্রোটেক্ট করতে পারে, দেরিতে পচবে। এবং ওয়াটারের ভিতরে যখন থাকতেছে টেম্পারেচারটা একটু লো থাকবে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার থেকে, এই কারণে আস্তে আস্তে পচবে। একটা ডেড বডি ওয়াটারে ফ্লোট করতেছে, এটা কখন হবে? ডিকম্পোজিশনের কারণে কিন্তু বডিটা আস্তে আস্তে ফ্লোট করে বা ভাসে পানির মধ্যে। তারপরে সল্টি ওয়াটারও বডি ভাসে, স্ট্যাগনেন্ট ওয়াটার এটাকে বডি আর্লি মানে ফ্লোট করবে বা ভাসাবে। ক্লোদিং যদি এমন হয় যে অনেক বেশি ক্লোদিং আছে, সেটা বডিকে ভাসাইতে হেল্প করবে। সেক্স, ফিমেলরা হচ্ছে আর্লি ফ্লোট করে মেলসের থেকে। এবং সিজনের কথা যদি বলি, সামার হচ্ছে আর্লি ফ্লোটেশন করে, অর্থাৎ বডিটা পানিতে ডুবলেও সেটা আবার আর্লি পানিতে ভাসবে। কিছু মডিফাইড পার্টিফিকেশন আছে যেগুলোকে আমরা অ্যাডিপোসিয়ার ফর্মেশন, স্যাপনিফিকেশন, মামিফিকেশন, ম্যাসারেশন বলতেছি। ম্যাসারেশন মেনলি বাচ্চাদের ক্ষেত্রে, একেবারে কাদের ফেটাস যাদের মার পেটে ছিল তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেটা আমরা দেখবো, ম্যাসারেশন হচ্ছে অনলি আনবর্ন যে বেবিস আছে, ফেটাস আছে, তাদের ক্ষেত্রে। তারা যদি ইউটারাসের মধ্যে মরে থাকে, তারা অ্যামনিওটিক যে স্যাক আছে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে এরা হচ্ছে ডুবে আছে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে এরা আছে, অ্যামনিওটিক যেটাকে আমরা লিকুইড অ্যামনি বলি। এখানে কোনো এয়ার নাই, বাহিরের সাথে কোনো সংস্পর্শ নাই। সো এখানে কিন্তু ব্যাকটেরিয়াও ইন্টার করতে পারে না, এটাকে আমরা অ্যাসেপ্টিক অটোলাইসিস বলি। সো এখানে কোনো ইনফেকশন নাই, বডিটা পচবে না, বাট সেই কন্ডিশনটাকে আমরা বলি ম্যাসারেশন। অপরদিকে যদি এমন হয়, এবং ম্যাসারেশন সাধারণত দেখা যায় যে 36 ঘন্টা পরে, অ্যাটলিস্ট 36 ঘন্টা পরে এটা নোটিসেবল হয়। যদি ইয়ার এন্ট্রি করতে পারে কোনোভাবে, অ্যামনিওটিক মেমব্রেনটা রাপচার হয়, তাহলে সেটা পার্টিফেকশন হবে আর ম্যাসারেশন থাকবে না। এবং এক্ষেত্রে দেখা যায় যে ম্যাসারেশন হইলে বডিটা ডিপ রেড বা গ্রিনিশ থাকে, স্পাল্ডিং সাইন পাওয়া যায়, অর্থাৎ স্কাল যেগুলো থাকে, অর্থাৎ ধরো এই যে প্যারাইটাল একটা বোন এবং এই যে আরেকটা প্যারাইটাল বোন, সো এদের মাঝে যে সুচার থাকে, এই সুচারটা আর মানে ইনট্যাক্ট থাকতে পারে না। মানে বিষয়টা হচ্ছে একটা বোন আরেকটা বোনের উপর দিয়ে ওভারল্যাপ করে উঠে যায় এবং এরকম একটা স্পাল্ডিং সাইন থাকে। এবং স্কিনগুলো উঠে আসে, পিল অফ হয়ে আসে, আর আর্মগুলা ফ্লোপি হয়ে যায়, ফ্লাসিড, লাইফলেস হয়ে যায়। এবং পার্টিফেকশন ম্যাসারেশনের ডিফারেন্স কি? এটা আউটসাইড ইউটেরাস হয় এবং এটা হচ্ছে ইনসাইড ইউটেরাস। বা পার্টিফেকশন হচ্ছে যখন বাতাসের সাথে সংস্পর্শে আসে
তখন মেনলি পার্টিফিকেশন হওয়ার চান্স থাকে। এটা ফাউল অফেন্সিভ একটা স্মেল থাকে, এখানে সুইটিশ আনপ্লেজেন্ট একটা স্মেল থাকে ম্যাসারেশনের ক্ষেত্রে, এবং এটাতে স্কিন কালার গ্রিনিশ থাকে, এখানে রেডিশ পার্পলিশ হয়। এখানে এয়ারের কোনো রোল নাই, এখানে এয়ার হচ্ছে ডিকম্পোজিশন দ্রুত করে। এটা শুধু ফিটাসের ক্ষেত্রে প্রযোজ্য, এবং ভিসেরাগুলো এখানে সফট সোলেন থাকে, এখানে হচ্ছে সফট ফ্লাবি থাকে, মানে পাতলা পাতলা একেবারে হয়ে যায়। এখানে অটোলাইসিস এবং ব্যাকটেরিয়া দুইটার রোলই থাকে, বাট এখানে শুধুমাত্র অটোলাইসিস থাকে। অ্যাডোপেসিয়ার ফর্মেশন মানে হচ্ছে এক ধরনের পোস্টমর্টেম চেঞ্জ, যেটা ফ্যাট অফ দ্য বডি, অর্থাৎ বডি যে ফ্যাটগুলো আছে সেগুলো ওয়াক্স লাইক বা সোপ লাইক সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায় ইনস্টেড অফ নর্মাল পার্টিফেকশন। এরকম একটা মডিফাইড কন্ডিশন হয়ে যাচ্ছে, যেটা বডির যে স্ট্রাকচার সেটাকে কিন্তু মানে প্রিজার্ভ রাখতেছে, এবং এটাকে আমরা অ্যাডিপোসিয়ার বলতেছি। অ্যাডেপস মানে ফ্যাট আর সেরা মানে ওয়্যাক্স, সো ফ্যাটগুলো ওয়্যাক্সে কনভার্ট হচ্ছে। এবং এটা মেইনলি হয় কোথায়, যেখানে হচ্ছে যে স্যাঁতস্যাঁতে গ্রাউন্ডের মধ্যে বাড়ি করা হয়েছে বডিটাকে, তখন হইতে পারে। ওয়াটারে বডিকে ইমার্স বা ডুবাই রাখা হয়েছে, সেক্ষেত্রে হইতে পারে। তার বাদে একটু ভেজা ভেজা ওয়েদার বা ওয়ার্ম ওয়েদার, এই কন্ডিশনগুলোতে কিন্তু হইতে পারে। সো এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, ময়েস্ট, ওয়ার্ম, এই জিনিসগুলো, ড্যাম্প, এই কথাগুলো মাথায় রাখবা। একটু আর্দ্র, স্যাঁতস্যাঁতে এবং ওয়ার্ম। হ্যাঁ, হট না, কিন্তু হট কথাটা আসবে হচ্ছে আমরা যখন অন্য টার্মটা পড়বো, মামিফিকেশন পড়বো। আচ্ছা, তার আগে দেখো, ময়েশ্চার আর ওয়ার্ম কন্ডিশন নর্মাল বডিকে নর্মাল যে রোটিং অবস্থা বা নর্মাল যে পার্টিফেকশন সেটা হইতে দিবে না। বডির ফ্যাট যেমন স্কিনের, গালের বা থায়ের এই জায়গার অনেক বেশি ফ্যাটগুলা, বাটাক্সের, এইগুলা লাইপেস এনজাইমের সহযোগিতায়, ব্যাকটেরিয়াল এনজাইমের সহযোগিতায়, ওয়াটার অ্যান্ড হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের সহযোগিতায় এগুলা ভেঙে পালমিটিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড, হাইড্রক্সি স্টেরিক অ্যাসিড এগুলোতে কনভার্ট হয়, ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। এবং এগুলা, এই ফ্যাটি অ্যাসিডগুলো একটা ফার্ম ওয়েক্সি সোপ লাইক কোটিং তৈরি করে, যেটা বডিকে প্রিজার্ভ করে। এবং এক্ষেত্রে কিছু ফ্যাক্টর আছে অ্যাডোপেসিয়ার ফর্মেশনকে মানে বাড়াইতে পারে, যেমন টেম্পারেচার, হিট অ্যাডোপেসিয়ার ফর্মেশনকে স্টিমুলেট করে, ময়েশ্চার, এয়ার মুভমেন্ট। এয়ার মুভমেন্ট হচ্ছে স্লো করে প্রসেসটাকে। হ্যাঁ, স্টিল এয়ার থাকতে হবে, ফ্লোয়িং এয়ার থাকা যাবে না অ্যাডিপোসিয়ার ফর্মেশনের ক্ষেত্রে। এবং রানিং ওয়াটার অবশ্য এটাও স্লো করে। আচ্ছা, এখন আসা যাক টাইম রিকোয়ার্ড। হ্যাঁ, দেখা যায় যে হট ময়েস্ট ওয়েদারে 1 উইক পরেই হচ্ছে শুরু হয় অ্যাডোপোসিয়ার ফর্মেশন, বাট এটা 3 মাস পরে কমপ্লিট হয়। কোল্ড ওয়েদারে 3 উইকস লাগে শুরু হইতে এবং 3 মাস পরে কমপ্লিট হয়। আর দেখা যায় রেয়ার কেসে 3 দিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে। সো আর্লিয়েস্ট বা রেয়ার কেসে এরকম হওয়া পসিবল। আর যদি কন্ডিশন আইডিয়াল থাকে, সবগুলো ফ্যাক্টর মানে ঠিকঠাক থাকে। সো অ্যাডিপোসিয়ার ক্ষেত্রে দেখা যায় যে স্মেলটা আমরা পাই সেটা হচ্ছে রোটেন যে অয়েল থাকে, পচা তেলের মতো একটা র্যান্সিড স্মেল থাকে, সুইটিশ একটা স্মেল থাকতে পারে, এবং সফট ময়েস্ট টেক্সচার থাকে বডি। টাচ করলে গ্রিসি ফিল হয়, একটু তেল তেল টাইপের চর্বিযুক্ত মনে হয়, এবং গ্রেইশ হোয়াইট বা লাইট ব্রাউন কালার হইতে পারে। বার্ন টেস্ট যদি করি তাহলে একটা ইয়েলো ফ্লেম পাওয়া যাবে এখানে, ইনসলিউবল ইন ওয়াটার, এবং অ্যালকোহল এবং ইথারে সলিউবল পাওয়া যায় অ্যাডিপোসিয়ার ফর্মেশন হইলে। এবং ডিস্ট্রিবিউশন যদি বলি তাহলে এটা বডির সব পার্ট যে জায়গায় ফ্যাট আছে বেশি, স্পেশালি চিক্স, থাইস, ব্রেস্ট, বাটাক্স, এই জায়গায় অ্যাডিপোসিয়ার বেশি পাওয়া যায়। আর ওল্ড যে অ্যাডিপোসিয়ার, যেটা মেনি উইকস বা মাস ধরে তৈরি হয়ে আছে, সেগুলো হোয়াইটিশ কালারের হয়ে যায়, হার্ড এবং ব্রিটেল ড্রাই টাইপের হয়ে যায়, এবং প্রেশার অ্যাপ্লাই করলে দ্রুত ভেঙে যাবে ওই জায়গাটা। মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে যেটা সিওরেস সাইন অফ ডেথ, এটা তো ঠিক আছে, এবং এটা একটা রাফ আইডিয়া দিবে যে কত সময় হয়েছে পার্সনটা মরছে। এবং আইডেন্টিফিকেশনে এটা খুবই ইম্পর্টেন্ট। যদি অ্যাডিপোসিয়ার আর্লি ফর্ম হয় তাহলে বডি শেপ প্রিজার্ভ থাকে, সো আইডেন্টিফিকেশন ইজিয়ার করে দেয়। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আইডেন্টিফিকেশন ইজিয়ার করে দেয় যেহেতু বডি প্রিজার্ভ থাকে। এখানে পার্টিফিকেশনটা নর্মাল যেভাবে হয় ওইভাবে হয় না, বডির স্ট্রাকচারগুলো আমরা সুন্দর করে বুঝতে পারি, বডির অ্যাপিয়ারেন্সটা। এবং বডি যেহেতু ওয়েল প্রিজার্ভ থাকে, তাই ইনজুরিগুলো হচ্ছে ভালো করে বোঝা যাইতে পারে, বাট পার্টিফিকেশনে গেলে ইনজুরিগুলো ঠিক করে বোঝা যাবে না। আর ডিসপোজালের সাইজ যেটা, এটা আমাদের গেস করতে হেল্প করতে পারে, অর্থাৎ বডি, কারণ ডিসপোজালের সাইজ যদি অ্যাডিপোসিয়ার ফর্মেশনের উপযোগী হয় তাইলেই তো সেটা অ্যাডিপোসিয়ার ফর্মেশন করবে, অর্থাৎ ড্যাম্প, সাথে কোনো একটা গ্রেভ বা স্যাঁতস্যাঁতে জায়গায় কবর দেওয়া হয়েছে, অথবা ওয়াটার, এই সকল জায়গায় হয়তো বা এগুলো আমরা আইডিয়া করতে পারি। মামিফিকেশন যে টার্ম, এটাতে বডিটা একেবারে ড্রাইং হয়ে যায়, শুকাই যায়। এবং এক্ষেত্রে বেশ কিছু টার্ম, যে বডিটা শ্রাঙ্কেন, ডার্ক, লেদারি, এবং ফেসিয়াল ফিচার্স হচ্ছে রিকগনিজেবল থাকে, কারণ হচ্ছে একেবারে ড্রাই হয়ে যায়। এবং এটা এক ধরনের প্রিজার্ভেশন টাইপের, যে বডির অ্যাপিয়ারেন্সটা প্রিজার্ভ থাকে। এবং একটা মডিফাইড পার্টিফেকশন, যেটাতে বডি কমপ্লিটলি ড্রাই আউট হয়ে যায় বডি থেকে ওয়াটার লুসের কারণে, ডিহাইড্রেশনের কারণে। কারণ বডি থেকে ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে যায়, বডি ড্রাই শিবল প্রিজার্ভ হয়ে যায়। এটা হট, এখানে খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ওয়ার্ম না, টার্মটা হচ্ছে হট। এবং এখানে ড্রাই, নট ময়েস্ট বা ড্যাম্প। এগুলো ময়েস্ট, ড্যাম্প এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যাডিপোসিয়ার বা স্যাপোনিফিকেশনের ক্ষেত্রে। অ্যাডিপোসিয়ার ফর্মেশনকে আমরা স্যাপোনিফিকেশনও বলি। আচ্ছা, এবং এয়ার, এখানে এয়ার ফ্লো থাকবে, ফ্রি এয়ার ফ্লো। এখানে কিন্তু এয়ার ফ্লোয়িং এয়ার থাকবে, মানে স্টিল থাকবে না, এয়ারগুলো ফ্লো করবে।
এবং সাধারণত কতটুকু টাইম লাগে মামিফিকেশনে? 3 weeks to 3 months টাইম লাগে, এভাবে মনে রাখবা। ন্যান্ডিতে আর রেড্ডিতে 3 months to 1 year, মানে এইগুলো বইয়ের নাম, এই বইগুলোতে এইভাবে দিছে যে 3 months, 3 weeks to 3 months, আর রেড্ডিতে বলছে 3 months to 1 year পর্যন্ত লাগতে পারে। এখন ফ্যাক্টর বলতে হট ইয়ার, ড্রাই ক্লাইমেট, ফ্রি এয়ার ফ্লো, এই তিনটা ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং ড্রাইং যে ম্যাটেরিয়াল, যেমন ধরো স্যান্ডের মধ্যে, তারপর হচ্ছে কোনো ক্লোথস দিয়ে র্যাপ করে রাখছে বডিটাকে, বা ইনফ্যান্ট বডি যেটা টাইল দিয়ে র্যাপ করে রাখা হয়েছে, এই সকল ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই হট ড্রাই এয়ার থাকতে হবে, কোনো ময়েস্ট থাকা যাবে না। এইগুলা ম্যামিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট। এটা সিওরিস সাইন অফ ডেথ, টাইম সিন্স ডেথ, আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট, কারণ বডিকে আমরা রেকগনাইজ করতে পারি, ফেস শেপ এগুলা ইনট্যাক্ট থাকে। এবং কজ অফ ডেথ আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং বডি ডিসপোজালের সাইটটা আমরা বলতে পারি, কারণ অবশ্যই জায়গাটা ড্রাই, হট এবং ওয়াইন্ডি, এয়ার ফ্লো করতেছে এরকম একটা জায়গা হবে। আলটিমেটলি আমরা হচ্ছে অ্যালগর মর্টিস, লাইভর মর্টিস, রাইগর মর্টিস, এই সকল জিনিসগুলো আমরা ফরেন্সিক যে ডক্টর আছে তারা কিন্তু টাইম সিন্স ডেথ হিসাব করতে পারে। এগুলো নিয়ে আমরা বলে আসছি। অ্যালগর মর্টিস মানে বডি ঠান্ডা হয়ে যাওয়া, লাইভর মর্টিস মানে পোস্টমর্টেম কালারেশন বা হাইপোস্টেসিস, যে ব্লু পার্পল কালার হয়ে যাওয়া, তারপরে রাইগর মর্টিস হলো, তারপরে পার্টিফিকেশন হয়ে গেল, এবং আলটিমেটলি পরে ম্যাগোরস এসে বডিটাকে, বডির মাংসগুলোকে খায় ফেললো, পরে স্যাপনিফিকেশন হইতে পারে, মডিফাইড মামিফিকেশন হইতে পারে। স্যাপনিফিকেশন আরেক নাম এডিপোসিয়ার ফর্মেশন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এটাতে মনে রাখবা যে এটা যদিও মনে রাখাটা ডিফিকাল্ট, বাট বডি হচ্ছে মরার পরে কত সময় হয়েছে সেটা কিভাবে বুঝবো? বডি এখনো গরম আছে, দেখা যায় যখন সময় 1 ঘন্টার কম, তখন বডি একটু হালকা পাতলা স্টিল ওয়ার্ম থাকতে পারে, আস্তে আস্তে হয়তো বা একটু ঠান্ডা হচ্ছে, যেটাকে আমরা হচ্ছে মানে মরার পরে আস্তে আস্তে বডি ঠান্ডা হচ্ছে ওয়ার্ম থেকে, এটাকে আমরা বলি হচ্ছে পোস্টমর্টেম কুলিং বা অ্যালগর মর্টিস। এরপরে আস্তে আস্তে লিভিডিটি বা বডির একটা ব্লুইশ পার্পল কালার আসে, তারপরে হচ্ছে বডি আস্তে আস্তে মানে লিভিডিটিটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে দেখা যায় ফিক্স হয়ে যায়, বা হাইপোস্টেসিসটা ফিক্স হয়ে যায়, এবং 12 ঘন্টা সময় লাগা যায় রাইগর মর্টিস ডেভেলপ করতে, এবং 12 ঘন্টা পরে এটা ম্যাক্সিমাম হয়ে যায়। এবং দেখা যায় যে যখন 24 থেকে 36 ঘন্টা, এবং মরার পরে যখন 24 থেকে 36 ঘন্টা হয়, বডিটা তো ঠান্ডা তো আছে, এবং রাইগর মর্টিস কমে যায়, বডিটা আস্তে আস্তে পচা শুরু করে, গ্যাসগুলা পেটকে ফুলাই ফেলে, এবং ফ্লাই যেগুলো আছে ওইগুলা ডিম পারে, এবং 48 ঘন্টায় পেট পুরা ফুলে যায়, ফেসটা ফুলে যায়, ব্লোটেড হয়ে যায়, এবং ব্লিস্টার তৈরি হয়, ম্যাগটগুলা ভিজিবল হয়, মানে ম্যাগটগুলা বডিতে মুভ করতেছে এরকম বোঝা যাইতে পারে। 72 ঘন্টা পরে বডি হচ্ছে পুরা সোলেন হয়ে যায়, হেয়ার নেলসগুলা পড়ে যায় বডি থেকে, ছুটে যায়, এবং 1 সপ্তাহ পরে বডির ইন্টারনাল অর্গানগুলো লিকুইফাই হয়ে যাইতে থাকে, লিকুইফ্যাকশন হয়ে যাইতে থাকে। 2 সপ্তাহ পরে শুধুমাত্র রেজিস্ট্যান্স অর্গান যেগুলা, ইউটেরাস, প্রোস্টেট, এগুলা হচ্ছে শুধুমাত্র থাকে, বাকি অর্গানগুলো পচে যায় একেবারে। 1 থেকে 3 মাস পরে স্কেলিটোনাইজেশন হয়ে যায়, অর্থাৎ বডিগুলোর শুধুমাত্র হাড় থাকে, এবং দেখা যায় যে 1 বছর পরে হাড়গুলোও পচা শুরু করে, এবং 10 থেকে 20 বছর পরে পচে যায়। এখানে একটা নিউমোনিক টাইপের দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমরা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারবো: ওয়ার্ম, লিবিডিটি, পরে রাইগর মর্টিস, তারপরে পার্টিফেকশন শুরু হইলো, এখানে ম্যাগোরস, ফুলে যাওয়া, ম্যাগোরস হওয়া, অর্গানগুলো লিকুইফ্যাকশন হয়ে যাওয়া, তারপর হচ্ছে স্কেলিটোনাইজেশন হওয়া। এখন প্রিজার্ভেশনের জন্য আমরা একটা আছে মানে ন্যাচারালি হচ্ছে মামিফিকেশন, অ্যাডিপিসিয়ার ফর্মেশন বা স্যাপনিফিকেশন, এগুলো তো হচ্ছে প্রিজার্ভেশনের প্রসেস। বাট তা বাদে আমরা ফ্রিজিং এর থ্রুতে করতে পারি, বডিকে রেখে দিয়ে ডিপ ফ্রিজের থ্রুতে, এবং এখানে বডিকে ডিকেডস ধরে, অনেক টাইম ধরে রাখা যাইতে পারে, কেমিক্যাল ইনজেকশনের মাধ্যমে করা যাইতে পারে। এখানে দেখা যায় আর্সেনিক, লেড সালফাইড, তারপরে K2CO3 এগুলো ইউজ করে, তারপরে ন্যাচারাল অ্যান্টিসেপটিক, সয়েলস অর ওয়াটার, এগুলো ইউজ করে। বাট এখানে ইমবালমিং টার্মটা অনেক ইম্পর্টেন্ট, এটাতে আমরা পড়বো। এটাতে আমরা দেখা যায় যে বিভিন্ন কেমিক্যাল, যেমন ফরমালিন, ফেনল, বাট ইথানল কিন্তু দেই না, এগুলো আমরা ইনজেকশন দিই। ইনজেকশন দিয়ে আমরা পাসেশনটাকে যাতে না পচে সেটা মেকশিওর করার ট্রাই করি। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে কি ইমবালমিং, তাহলে কি আর্টিফিশিয়াল একটা প্রিজার্ভেশনের প্রসেস, যেখানে আমরা অ্যান্টিসেপটিক বা প্রিজারভেটিভস ইউজ করি, যেমন ফরমালিন, এগুলা আর্টারি, যেমন ক্যারোটিড আর্টারি, ফিমোরাল আর্টারি, এগুলোর মধ্যে দিয়ে দিই, এবং পার্সেন্টের বডিকে প্রিজার্ভ করার ট্রাই করি। অবশ্যই মরার 6 ঘন্টার মধ্যে দেওয়ার ট্রাই করতে হবে। এবং ইমবালমিং এর ফলে প্রোটিনগুলো কোয়াগুলেট করে যায়, এবং একটা পার্মানেন্ট রিজিডিটি তৈরি করে, রাইগর মর্টিস লাইক। অ্যাকচুয়ালি এটা কেমিক্যাল রাইগর, এটা একটা পার্মানেন্ট রাইগর, যেটা রাইগর মর্টিসের মতো মনে হইলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু কেমিক্যাল সাবস্টেন্সের কারণে হয়েছে। অর্থাৎ যদি ইমবালমিংটা আগে করা হয় তাহলে এটা ডিকম্পোজিশন কে প্রিভেন্ট করবে, আর যদি ডিলেতে করা হয় তাহলে এটা মামিফিকেশন এবং ডিকে, এটা একটা মিক্সচার টাইপের ফর্ম তৈরি করতে পারবে। এবং এটা যেটা ব্যাড ইম্প্যাক্ট, সেটা হচ্ছে এটা বডির অ্যাপিয়ারেন্সকে অল্টার করে দেয়, এবং পয়জনগুলো ডিটেক্ট করা যাবে না। এই জন্য অটোপসির আগে কখনোই সাধারণত ইমবালমিং করা উচিত না। এবং ড্রাগগুলো আমরা আলাদা করতে পারবো না, যে কি কোনো ড্রাগ পার্সনটা নিছিল কিনা বা বডির মধ্যে আছে কিনা। থ্রোম্বা ইম্বুলাই থাকলে সেগুলোও চলে যায়। ব্লাড গ্রুপিং করা যায় না, যেহেতু কেমিক্যাল ফিক্সেশন হয়ে যায়। ফ্রিজিং এফেক্ট, বডিকে যদি ফ্রিজিং করা হয় কী কী এফেক্ট হবে? ব্লাডগুলা
ব্রাইট রেড কালারের হয়ে যাবে এবং রাইগর মর্টিস দেরিতে শুরু হবে এবং বডির সারফেসে বিভিন্ন জায়গায় রেডিশ প্যাচেস পাওয়া যেতে পারে এবং মেইনলি হাইপোস্টেটিক যে জায়গায় রিজন আছে লাইভার মর্টিস যে সকল জায়গায় ডেভেলপ করছে ওই সকল জায়গায় এবং ইন্টারনাল অর্গানসেও রেডিশ প্যাচেস পাওয়া যেতে পারে। অ্যাব্রেশন, কন্টিউশন এগুলো প্রমিনেন্ট হইতে পারে বেশি ফ্রিজিং করলে এবং টিস্যুগুলো ডিহাইড্রেট হয়ে যেতে পারে এবং বডিটা হার্ড হয়ে যেতে পারে। সো এগুলো